মুসলমান ভাই বোনদের বলবো, যারা শিক্ষিত মুসলমান, চেনার পাল্লায় পড়বেন না, না আপনার ভালো হবে না আমার ভালো হবে, সব বন্ধ। আমার কোনো ব্যবসা নেই, আমার সব ব্যবসা বন্ধ। তো ডিজাইনার দুদিনের মেহমান। প্রথম যখন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা হয়েছিল, প্রথম দেখা 2019-এ, এবং বীরভূমে উনি এসেছিলেন, ওনাকে আমি একটি মোদি কোট দিয়েছিলাম। কিন্তু যে মানুষটা দুর্নীতি করেছে, যে মানুষটার বিভিন্ন রকমের অ্যালিগেশন আছে, দুর্নীতি নাও থাকতে পারে, অন্য কিছু অ্যালিগেশন আছে, কিন্তু তাকে দলে নিয়ে টিকিট দেওয়া, এটা বোধহয় কোথাও একটা আমাদের ভুল হয়েছিল। একটা সময় ছিল যখন সাব্বিসাচি, মনীষ মালহোত্রা, অনিতা ডাংরার সাথে একই প্ল্যাটফর্মে উঠে আসতো তার নাম। মুম্বাই হোক বা কলকাতা, একেবারে হাই প্রোফাইল ফ্যাশন দুনিয়ায় তিনি ছিলেন সেলিব্রিটি মুখ। আর তারপর অসম্ভব একটা ট্রান্সফরমেশন এবং স্বেচ্ছায় রাজনীতির কঠিন ময়দান, সেখানেও তিনি চূড়ান্তভাবে সফল। ডিজিটাল খবরিলাল বাংলায় আজকে ইলেকশনের আড্ডায় আমাদের গেস্ট ফ্যাশন ডিজাইনার টার্ন পলিটিশিয়ান, ওয়ান অ্যান্ড অনলি অগ্নিমিত্রা পল। অগ্নিদি, ওয়েলকাম ডিজিটাল খবরিলাল বাংলায়। কেমন আছো? থ্যাংক ইউ, খুব ভালো। তোমাকে অনেকদিন বাদে দেখে অনেক ভালো লাগলো। এবং তোমাকে দেখে মনে পড়ছিল যে সেই সময় আমি যে অর্গানাইজেশনে ছিলাম, তোমার তৈরি ব্লেজার ড্রেস পরে আমাদের প্রথম নিউজের জার্নিটাও শুরু হয়েছিল। একটা অন্যরকম একটা নিউজ অ্যাঙ্কারদের নতুন একটা ইমেজ মেকওভার হয়েছিল সেই সময়তে, একদম। তখনই দেখা। দিদি, প্রথমে যেটা দিয়ে শুরু করলাম যে তোমার জার্নিটা মানে একেবারে গ্ল্যামারাস একটা র্যাম্প থেকে শুরু, সেখান থেকে একেবারে ডিগ্ল্যামারাস, একেবারে কঠিন রাজনীতির ময়দানে স্বেচ্ছায় তোমার আসা। তোমার যে ইমেজ, তোমার ফোকাস, তোমার ক্রিয়েটিভ ফিল্ড কতটা টাফ ছিল? টাফ তো খুবই ছিল, কারণ দেখো প্রত্যেকটা প্রফেশনাল ওয়ার্ল্ডই টাফ। আজকে তুমি যে জগতে রয়েছো সেটাও টাফ, সেখানেও পলিটিক্স আছে। যে ডাক্তার, যে নার্স, যে টিচার, যে ব্যাংকে কাজ করে, যে মিডিয়াতে রয়েছে, সবার জন্যই টাফ। কিন্তু রাজনীতিটা এমনই একটা স্লিপারি গ্রাউন্ড, একটা মার্কি গ্রাউন্ড, যে আমার মনে হয় যে আমার প্রায় 6 বছরের ওপর হলো, এতটা টাফ বোধহয় ডিজাইনিংও ছিল না। তার আগে পড়াশুনো বা অন্য যে কোনো জগতে আমার মনে হয় এতটা টাফ নয়। সব সময়তে জাজড, সব সময়তে তুমি কি বলছো আর সেটা একটা বিষয়। ফোনে কথা বললে ওই পার থেকে তোমার ফোন রেকর্ড হচ্ছে, এটা মাথায় রেখে কথা বলতে হবে। কোথাও নিজেকে তুমি লুজ করতে পারবে না। এক্স্যাক্টলি। ইউ অলওয়েজ হ্যাভ টু বি অন গার্ড। অনেক কিছু শিখেছি, আবার শিখছিও। কিন্তু এটা সত্যি যে রাজনীতির মতো টাফ জায়গা আমার মনে হয় না দুটো আছে বলে। একদমই। তোমার মানে যে কসমোপলিটন সিটিতে তোমার বড় হওয়া, আসানসোল, একেবারে কনভেন্ট এডুকেশন, এবং যেটা বললাম যে যেটা তুমি বললে যে কাজ করতে করতে এই রাজনীতির ময়দানে এসে তুমি অনেক কিছু শিখেছো। শুরুর দিকে কোথাও কি একটা রিগ্রেট ছিল, ভালো লাগার জায়গা ছেড়ে আসা? কারণ সেখানে তোমার একটা ক্রিয়েটিভ ফিল্ড, একটা সিকিউরড একটা ক্যারিয়ার, যখন শুরু করেছিলে রাজনীতির মতন জায়গা, যেটা বললে তুমি স্লিপারি, একটা আনসার্টেনিটি তো থাকে। কখনো কি সেই রিগ্রেট হয়েছে? রিগ্রেট কোনোদিন হয়নি, কারণ আমি তো স্বেচ্ছায় এসেছি। আমি তো মোদিজিকে ভালোবেসে এসেছি। আমি তো একমাত্র কারণ মোদিজির জন্য এসেছি। আমি আমার কোনোদিন বাপের বাড়ি, শ্বশুর বাড়িতে কেউ রাজনীতিতে ছিল না। আমি কোনোদিন স্কুল কলেজে রাজনীতি করিনি। আমি কনভেন্ট থেকে পড়েছি, তারপর কলেজ, তো কোনোদিন আমি কলেজ রাজনীতি যেটা সেটা কোনোদিন করিনি। কিন্তু 2014-র আগে থেকে যখন মাননীয় প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী গুজরাটে, তখন ওনার আমি কাজ দেখছি, ওনার বক্তব্য দেখছি। কোনোদিন খুলেও টিভিতে দেখতাম না কে কি বলছে, মানে লিস্ট ইন্টারেস্টেড। কিন্তু মোদিজি আসার পর এটাই বোধহয় ডেস্টিনি, যে আমার মনে হলো যে কিছু একটা করি। তার আগে একটা ন্যাক ছিল যে সমাজের জন্য কিছু করব। কারণ তুমি তোমার ক্যারিয়ারের যখন একদম পিকে ছিলে, তখনও তো বিভিন্ন রকম বিভিন্ন চ্যারিটেবল ইভেন্টের সাথে আমি জড়িত ছিলাম। আমার শোজ গুলো, ফ্যাশন শো, আমি সবসময় একটা কোনো কজের জন্য করতাম। যেখান থেকে হয়তো বাংলাদেশে গেছি, ঢাকাতে গেছি, আমার র্যাম্পে হেঁটেছি যারা অ্যাসিড ভিকটিম, যাদের মুখটা পুড়ে গেছে, অ্যাসিডে চেহারা এ হয়ে গেছে, তারা আমার শো স্টপার হয়েছে। কলকাতাতেও করেছি, যেখানে চোখে দেখতে পায় না ছোট ছোট ছেলে মেয়েরা, তাদের জন্য করেছি।
তাদের জন্য টাকা তুলে তাদের চোখের স্কুল এডুকেশন স্কুল তৈরি হয়েছে। ট্রাফিক ভিকটিম যারা মহিলা যারা ট্রাফিকড তাদের সঙ্গে যাদেরকে রেস্কিউ করা হয়েছে তাদের সঙ্গে প্রত্যেকটা সময়তেই মনে হয়েছে সমাজের জন্য কিছু করি। কারণ আমি লঞ্চ করেছি আমার লেবেল 97 এক্স্যাক্টলি। আর আমি জয়েন করেছি 2019। 2018 অব্দি দীর্ঘ 23-24 বছর আমি কিন্তু রাজনীতির ডিজাইনিং এর মধ্যে ছিলাম এবং শেষের দিকে ডিজাইনিং কে সামাজিক ভাবে কি করে কাজে লাগানো যায় সেটা নিয়ে সেটা সবসময় থেকে আমি সুন্দরবনে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এই মমতা ব্যানার্জির সরকারের সঙ্গে আমি সুন্দরবনে যারা ট্রাইবাল উইডোজ টাইগার উইডোজ যাদেরকে বলা হয়, যাদের স্বামীদের আমাদের বাঘে খেয়ে নিয়েছে তাদের জন্য আমি একটা ওয়ার্কশপ করেছিলাম। সেখানে মাস্টার গিয়ে ওখানে ওদেরকে কাটিং সেলাই শেখাতো এবং ওরা ওই গোসাবাতে ছিল আমার যে কারখানাটা, সেখানে তারা হাটে গিয়ে ব্লাউজ পেটিকোট পাজামা এগুলো বিক্রি করতো এবং তার থেকে 2 পয়সা রোজগারও করতো। তারপরে তো রাজনীতিতে আসার পরে তো সেগুলো সব বন্ধ হয়ে গেল। কিন্তু রাজনীতিতে এসেছি সম্পূর্ণভাবে মোদিজির কাজ দেখে। মোদিজির নেতৃত্বে কাজ করব, দেশের জন্য কাজ করব, রাজ্যের জন্য কাজ করব, মানুষের জন্য কাজ করব। এবং তখন তো ভাবিনি যে আমাকে ডিজাইনিং ছাড়তে হবে। আমি তো তখন পিকে, লোকে কি হয় রিটায়ার করে লোকে জয়েন করে, আমি তো রিটায়ার করিনি, আমি তখন পিকে। এবং তখন কোভিড 19-20 তখন কোভিড, তো ব্যবসাও তখন খুব ডাউন একেবারে, কোভিডে সব দোকানপাট বন্ধ। তারপরে অনলাইন শুরু হয়ে গেল, এখন অনলাইনে বুটিকে বেশি তো ব্যবসায়ী সব তো অনলাইনে ব্যবসা। কিন্তু কোনোদিন রিগ্রেট হয়নি। একটা হয় না একটা 25 বছর করার পর একটা স্যাচুরেশন আসে, তখন জানা যে জীবনে আরেকটু কিছু করি, সামথিং। এবং আমার পুরো জিনিসটাই জীবনটাই আমি যেভাবে প্ল্যান করেছি বলে হয়নি। আমি বাবা ডাক্তার, সবসময়ই ভেবেছিলাম ডাক্তার হবো, ডাক্তার হলো কিন্তু আমি ফাটাফাটি ডাক্তার হতাম, এটা কিন্তু আমি গ্যারেন্টিড। আই এম সো ডেডিকেটেড। আমি যে কাজটা করি আমি 2 নৌকার পা দিয়ে চলতে পারি। আমি হয়তো চাইলে রাজনীতিও করতাম, ডিজাইনিং এর স্টুডিওটাও খোলা থাকতো। একটা করতে চেয়েছি, আমি পারি না করতে। আমি যখন মনে প্রাণে করি তখন ধ্যান জ্ঞান সবকিছু আমার একদিকে, আমার নিজের ফোকাস একদিকে। আমি ওইভাবেই আমি মানুষটাই ওই রকম, যে কারণে আজকে আমার স্টুডিও সব বন্ধ, আমার কোনো ব্যবসা নেই, আমার সব ব্যবসা বন্ধ। কিন্তু সরকার আসবে 2026-এ, আমার দৃঢ় বিশ্বাস। এবং সরকার এলে আমার এই ডিজাইনিংটাকে আমি গ্রামে গঞ্জে মহিলাদের শেখাবো, তাদেরকে আমি স্বনির্ভর করব। এবং আমাদের পশ্চিমবঙ্গের তাঁত, বালুচরি সবকিছু আমি বিদেশে, যাতে দেশে তো আছেই, বিদেশে যাতে দীপিকা পাডুকোন বালুচরি গাউন পরে যাতে অস্কারে যায়, ঐশ্বরিয়া রায় যাতে, আলিয়া ভাট যাতে আমাদের বাংলার যাতে যায়, এবং ভারতবর্ষের আরো যারা যে যে জিনিস আছে, শুধু বাংলা নয়, ইক্কাত আছে, কাঞ্জিবরম আছে, বহু টেক্সটাইল আছে আমাদের ঝাড়খণ্ডের, কত সুন্দর সুন্দর টেক্সটাইল, সেগুলো দিয়ে যাতে বিদেশে আমরা করতে পারি, ডিসপ্লে করতে পারি, সেটা চেষ্টা করব। সো আউটলুক পার্সপেক্টিভ চেঞ্জ হয়েছে, কোনো রিগ্রেট নেই। এক্স্যাক্টলি। খুব টাচউড উড নেই এখানে, মাথায় হাত দিচ্ছি, বাট অনেক আশা, অনেক প্ল্যান। শুনবো একে একে তোমার থেকে। একটু আবার রাজনীতির প্রসঙ্গে আসি। বঙ্গ বিজেপির অন্দরে কোথাও কান দিলে এরকম একটা শোনা যায় যে তুমি শুভেন্দু অধিকারীর লোক এবং তোমার রাজনীতির ধরনটাও অনেকটা তার মতন। তবে প্রিসাইজ কোথাও গিয়ে উগ্র হিন্দুত্ববাদী, বা আরো ভেঙে যদি সহজ করে বলা যায় মুসলিম বিদ্বেষ। এই ন্যারেটিভটা কি ঠিক? প্রথমত তো তোমার দুটো বা কোশ্চেনের দুটো ভাগ। একটা হচ্ছে যে আমি শুভেন্দু অধিকারীর লোক, এটা কিন্তু একদমই মিথ্যে কথা, অসত্য কথা। এটা আমাকে কিছু ভাবে হয়তো একটা লবিবাজির মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করা। আমি যতটা শুভেন্দুদার লোক আমি ততটা কিন্তু শ্রমিকদার লোক, আমি ততটাই কিন্তু দিলীপদার লোক, আমি ততটাই কিন্তু সুকান্ত মজুমদারের লোক, আর সর্বপ্রথম আমি মোদিজির লোক। আমি কোনো লবির মধ্যে নেই, কারণ আমি তো আমার সবকিছু ছেড়ে আমি মোদিজির জন্য এসেছি। আমি কোনো এর লোক তার লোক আমি এটা বিশ্বাসই করি না। আমি আমার বিধানসভায় বলে দিচ্ছি, যে লবিবাজি করবে তাকে একদম সরিয়ে দেওয়া হবে।
কোনো লবির ব্যাপার নেই আমার বিধানসভা তো আমার কার্যকর্তারা যাবে। সুতরাং এটা আমার মনে হয় যে এটা একটা ইউনো টার্গেট করে হয়তো কেউ আমাকে করতে চেয়েছে। সেকেন্ড হচ্ছে আমার রাজনীতির ধরনটা উগ্র হিন্দুত্ববাদী একেবারেই নয়। আমি কনভেন্টে বড় হয়েছি, আমি কসমোপলিটন একটা কি বলবো অ্যাটমসফিয়ারে আমি বড় হয়েছি। যদিও বা সে সময় অনেক কিছুই বুঝতাম না, এখন সেটা বুঝি। কিন্তু হিন্দুত্ব, উগ্র হিন্দুত্ব, অফকোর্স হিন্দুদের যে রাইটস, হিন্দুদের যে অধিকার, এবং সর্বপ্রথম এই তোষণের রাজনীতি। তুমি ইকুয়ালি দেখো সবাইকে, একটা শিখকে যেমন দেখবে, একটা হিন্দুকে তেমন দেখবে, একটা মুসলিমকে তেমন দেখবে, একটা জৈন বা একে তেমন দেখবে। তুমি তোমার ভোট ব্যাংকের জন্য তুমি তোষণের রাজনীতি করবে তা নয়। বকটুই নিয়ে গলা পাঠিয়েছি, তামান্নাকে নিয়ে গলা পাঠিয়েছি, বিভিন্ন মুসলিম মেয়েরা হয়েছে। আমি মহিলা মোর্চার যখন সভানেত্রী ছিলাম, তাদের উপর অত্যাচার হয়েছে, আমি গলা পাঠিয়েছি। আমার অফিসে কোনো মুসলিম মেয়ে যদি আসে, সেদিনকে একটা ছেলে আমাকে ফোন করেছে, আমার বিধানসভায় একটি মুসলিম ছেলে, বলে দিদি আমি আইন পড়তে চাই, ল। আমি দুর্গাপুরের কলেজে চান্স পেয়েছি, আমার 10,000 টাকা কম পড়ছে দিদি, আমি মানে পাচ্ছি না। ও নিজে, ওর বাবা ডেলি লেবার, ও নিজে টিউশন করে ও সংসার চালায়। তো KNU-তে আজকে রাত্রিবেলায়, কাজী নজরুল ইউনিভার্সিটি আজকে রাত্রের মধ্যেই আমাকে দিতে হবে। আমি ফোন করে কাজী নজরুল ইউনিভার্সিটির অফিসে কথা বলে তাকে 10,000 টাকা পাঠিয়ে দিয়ে তাকে ভর্তির ব্যবস্থা করলাম। এখনো পড়ছে। আমাকে যদি কেউ মুসলিম ফোন করে, আমি দেখি না যে সে মুসলিম নাকি, আমার সেই আপব্রিঙ্গিং নয়। হ্যাঁ, কিন্তু অন্যায় হলে অবশ্যই কথা বলবো। আজকে তরুণকে, 26 বছরের তরুণ, যাকে একটা রঙের ছিটে পড়েছিল আজকে সংখ্যালঘু এক মহিলার দেহে, তরুণকে পিটিয়ে পিটিয়ে মারা হলো। অন্যায় তো হচ্ছে। শামশেরগঞ্জের হরগোবিন্দ দাস, চন্দন দাসকে কুপিয়ে কুপিয়ে মারা হলো। মাল্যটাকে সরকার, রাজনীতি। মমতা ব্যানার্জি বললেন বাইরে থেকে বিজেপি লোকে ঢুকিয়ে মেরেছে। তারপর তো দেখা গেল আসল যখন সিটের রিপোর্ট বেরোলো, দেখা গেল কারা মেরেছে। এর মধ্যে টিএমসির বিধায়ক, টিএমসির সাংসদ, টিএমসির কাউন্সিলর জড়িত। রাজনীতি খুব নোংরা। মুসলমানও খারাপ নয়, হিন্দুও খারাপ নয়, সাধারণ মানুষ খারাপ নয়, কিন্তু যেভাবে কিছু কিছু সরকার ওয়াকাফ আইন করতে দেব না, সারা দেশে ওয়াকাফ আইন মমতা ব্যানার্জি বলছেন করতে দেব না, সেই নিয়ে দুনিয়ার ঝামেলা, পাক সার্কাস কালেক্টর বন্ধ, সিদ্দিকুল্লাহ চৌধুরী বলো 5 মিনিটের মধ্যে আমি স্তব্ধ করে দেবো। তারপর কি হলো? গভর্নমেন্টের সম্পত্তি পুড়লো, আর ওয়াকাফ আইন সেই পোর্টালে আপলোড করতে হলো। দেশের যে আইন তোমাকে তো মানতেই হবে, এটা তো পশ্চিম বাংলাদেশ হয়ে যায়নি এখনো। সুতরাং সরকার এমন হওয়া দরকার, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। সুতরাং আমি উগ্র হিন্দুত্ববাদের লাইন আমার কিন্তু নয়। সুতরাং দুটো কথাই ভুল। আমি সম্পূর্ণ বিজেপির কার্যকর্তা, একদম সিম্পল গ্রাউন্ড লেভেলের কার্যকর্তা। 6 বছরে আমাকে অনেকে রাইট অফ করে দিয়েছিল, আরে তো ডিজাইনার, এই তো বড় বড় সব লোকদের সাথে এর ওঠা বসা, এসি ঘরে থাকে, এ 2 দিনের মেহমান। I have proved myself by the grace of God. Exactly. সুতরাং আমি এসেছি মানুষের জন্য কাজ করতে, আমার দেশের জন্য কাজ করতে। আজ আমি যদি লেগে থাকতাম আমার ডিজাইনিং এ, আমি অনেক উপরে উঠতে পারতাম ভগবানের আশীর্বাদে। টাকা পয়সা, কোনো ঝামেলা নেই, হ্যাঁ, কোনো টেনশন নেই। আজকে আর্মস কেস দিচ্ছে, কালকে ওই কেস দিচ্ছে, কালকে ওই কেস দিচ্ছে, কোর্টে যেতে হচ্ছে, রাস্তায় বসতে হচ্ছে, গরমের মধ্যে। এসেছি একমাত্র, আর যদি আমি ছোটবেলা থেকে রাজনীতি করতাম সেটা আলাদা, তাহলে আমি একটা টিম হয়ে যেতাম যে আমার পরিবার রাজনীতির। আমি তো খুব আদুরে মানুষ হয়েছি, আমার 2 বোন, মা বাবা খুব আদুরে মানুষ করেছে, হয়তো বড় লোক নই, মধ্যবিত্ত, কিন্তু পড়াশুনো, সাইকেল চালানো, সুইমিং করা,
একটা ছেলের সাথে একটা মেয়ের মা কোনোদিন পার্থক্য করেনি। আমরা দুই বোন থাকে লন্ডনে। সুতরাং আমার ওই জায়গা থেকে রাজনীতিতে আসা সম্পূর্ণভাবে মানুষের জন্য কাজ করা। এবং যে কারণে ধরো আজকে একটা জীবনে কোনোদিন বাবা ডাক্তার, মা হোম মেকার, বড় লোক নয় কিন্তু মধ্যবিত্ত হোক, বাবা মা সবকিছু মোটামুটি দিতে পেরেছেন। তো এই যে রাজনীতিতে এলেই হয় না একটা চুরি করার সে মানসিকতা, এই প্রপার্টি বানানো, বাড়ি বানানো, গাড়ি বানানো, ওই ইচ্ছেটা ভগবান এখনো অব্দি নেই। আমি বেশ ভালো আছি। অগ্নিদি এসআইআর এর প্রসঙ্গে আসি, কারণ বাংলা এখন এটা নিয়েই মোটামুটি চর্চায় রয়েছে। এসআইআর প্রক্রিয়ার একেবারে শুরু থেকে অন্তত রাজ্য বিজেপির প্রথম সারির নেতারা তারা অনুপ্রবেশকারী, রোহিঙ্গা এই বিষয়গুলোকে সামনে আনা হয়েছিল, এবং যখন এসআইআর হলো, নাম বাদ গেল, এখন শাসক দল বলো বা বিরোধী রাজনৈতিক দল, তাদের বক্তব্য কোথায় কমিশন তো আলাদা করে দেখাতে পারলো না অনুপ্রবেশকারী বা রোহিঙ্গাকে, এবং তাদেরই এখন মত যে কোথাও এটা বিজেপির কাছে এই 2026-এর ইলেকশনে একটা ব্যাকফায়ার করবে। কি মনে করো, কোথাও গিয়ে বিজেপিকে কি এসআইআর ডিভিডেন্ড দেবে? কি মত? এসআইআরটা তো একটা প্রসেস, একটা সাংগঠনিক, একটা কনস্টিটিউশন, সাংবিধানিক প্রসেস। এর আগেও বহুবার হয়েছে, দিস ইজ দ্য 9th টাইম প্রবলেম। আরো 11টা রাজ্যে হচ্ছে। সেখানে আমার কি বেনিফিট দেবে, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হচ্ছে আমি আমার রাজ্যে ভোটার লিস্টে আমি কেন বাইরের দেশের কোনো লোককে থাকতে দেব? কেন আমি কোনো মৃত ভোটার, যে 2 বছর আগে মারা গেছে, 5 বছর আগে মারা গেছে, সে অন্য রাজ্যে চলে গেছে, ডুপ্লিকেট জায়গায় নাম রয়েছে। এবং রোহিঙ্গা অনুপ্রবেশকারী যে আমাদের এখানে ঢোকেনি তা তো নয়। দেখতে পেয়েছেন যখন এসআইআর হলো, শয়ে শয়ে লোক, হাজারে হাজারে লোক পালাচ্ছে। সল্টলেক থেকে যারা কাজ করতো বাড়িতে, গীতা, রীতা, মিতা নাম দিয়ে, তারা পালিয়েছে। তারা বলেছে বৌদি আমরা আসতে পারবো না। দিল্লি থেকে পালিয়েছে যারা ডোমেস্টিক হেল্প হিসেবে কাজ করতো। স্বরূপনগর দিয়ে যখন তারা পালাচ্ছে, তারা বলছে, আপনারাই গিয়ে তাদের ইন্টারভিউ নিয়েছেন, যে আমরা কিন্তু লক্ষ্মী ভান্ডারও পেয়েছিলাম, আমরা আজকে 10 বছর ধরে রয়েছি। এটা কেন এলাও করবো? ভোটে জিতি, ভোটে হারি, সরকার হোক না হোক সব সাইডে, কিন্তু আমার দেশে, আমার রাজ্যে আমি অন্য কোনো দেশের লোককে কেন থাকতে দেব? আমার অধিকার দেব কেন? তাকে থাকতে দেব, কিন্তু অধিকারটা কেন দেব? যারা মারা গেছে বা ডুপ্লিকেট শিফটেড ভোটার, তাদেরকে দিয়ে আপনি রিগিং করবেন, তাদের নামগুলোকে দিয়ে আপনি ভোট করাবেন। আপনি তো প্রতিবাদ করেছিলেন মুখ্যমন্ত্রী 2005 সালে, আপনি একগুচ্ছ কাগজ মুখে ছুঁড়ে মেরেছিলেন ডেপুটি স্পিকারের। আপনি প্রতিবাদ করেছিলেন, সেই সময় বাম গভর্নমেন্ট ছিল, যে অনুপ্রবেশকারীরা ঢুকছে বাংলাদেশ থেকে। আজকে কি হয়ে গেল যে সেই বিরোধী নেত্রী মমতা ব্যানার্জি চিফ মিনিস্টার হওয়ার পর সবকিছু চেঞ্জ? সেই অনুপ্রবেশকারী খুব ভালো থাকুক, তারা, সেই রোহিঙ্গারা থাকুক সল্টলেক, টালা ব্রিজ, সারা পশ্চিমবঙ্গে। কেন আমরা অ্যালাউ করব আমাদের বর্ডার এরিয়াতে সমস্ত হিন্দুদের ওখান থেকে হাঁটানো হচ্ছে? 2 দিন আগে মমতা ব্যানার্জি কি বললেন? যে আমি আছি বলে আপনারা সুরক্ষিত আছেন, আমি না হলে বেশিক্ষণ লাগবে না 12টা বাজাতে, তাই 13টা যদি না বাজাতে চান, হোয়াট কাইন্ড অফ ল্যাঙ্গুয়েজ? আপনি কি 12টা বাজাননি? আপনি তো 12টা বাজিয়েছেন। আপনি বকটুইতে সংখ্যালঘুদের 12টা বাজিয়েছেন। আপনার পুলিশকে গ্রামের বাইরে দাঁড় করিয়ে রেখেছিলেন, আর মহিলা বাচ্চারা পুড়ছিল। আপনার ওই কোলের ভাই অনুব্রত গিয়ে বললো ও তো টিভি বাস্ট করেছে, সাজাতে হবে। আপনাদের সামনে এরকম কথা উঠেছিল, কেসটাকে সাজাতে হবে। শামশেরগঞ্জে আপনি হিন্দুদের 12টা বাজিয়েছেন, হিন্দুদের 12টা 15 বছর ধরে বাজিয়েছেন। সরকারি টাকা দিয়ে মন্দির বানাচ্ছেন। কে বলেছে আপনাকে মন্দির বানাতে? মন্দির বানানো আপনার কাজ? জগন্নাথ কালচারাল সেন্টার, এই দুর্গাঙ্গনেশ্বর বানানো আপনার কাজ? আপনার কাজ ছিল চাকরি দেওয়া, যেটা আপনি বলেছিলেন।
আপনার কাজ ছিল কৃষকদের দেখা, আপনার কাজ ছিল মহিলাগুলো যাতে সশক্তিকরণ হয়, যাতে বাড়িতে জলটা পৌঁছয় যেটা মোদিজি দিচ্ছে, আবাসে যাতে বাড়িটা পায়। বর্ষাকালে আমার এরিয়াতে মাটির বাড়ি, 2টো তিরপল দিয়েছি, একটা তিরপল দিয়েছি, টপ টপ করে জল পড়ছে, মাটির বাড়ি, সাথে ঘর, একটা চৌকি, 2টো ন্যাংটো ছেলে 2 বছর 3 বছর শুয়ে রয়েছে, আর মা স্টোভে রান্না করছে, একটা বালতি লাগানো রয়েছে, জল ঝরঝর করে জল পড়ছে। এর জন্য আপনার সরকার বানানো হয়েছিল? একটা স্টেটের সরকার কেন বানানো হয়? এই সরকার মানুষদের দেখাশোনা করবে। কি ডেভেলপমেন্ট আপনি করেছেন মুসলমানদের জন্য? ফিরাদ হাকিম, আপনি কি ডেভেলপমেন্ট করেছেন? একটা রাস্তা নেই, একটা নালি পরিষ্কার হয় না, ইললিগাল বাড়ি, একটার গায়ে একটা ভেঙে পড়ছে তো একটা ইলেকট্রিকিউটেড হচ্ছে, একটাতে আগুন লাগছে, আর উনি বলবেন আমার সময় হয়নি, বামের সময় হয়েছে। 15 বছর আপনারা মানুষকে ঠকালেন, জলা জমিগুলো বুঝিয়ে আজকে 27টা লোক পুড়ে মরলো বাউ মোমোর কারখানায়। এই সরকারের নৈতিক অধিকার নেই। আর মুসলমান সম্প্রদায়কে বলবো বোকা মানবেন না। 5,000 উপর কোটি টাকার মাদ্রাসার মাইনরিটি ডেভেলপমেন্টে টাকা দেওয়া হচ্ছে, আর আইটির জন্য 200 সামথিং কোটি টাকা, 217 কোটি। কেন আইটিতে কি মুসলমান ছেলে মেয়েরা পড়বে না? আজকে মাইনরিটি নাম কাবাস্তে দেওয়া মাইনরিটি ডেভেলপমেন্টের জন্য সারা পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা, সে যে ধর্মের হোক, তারা তো আজকে আইটি এডুকেশনটা পেত। ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টের জন্য সামান্য টাকা। সুতরাং এদের প্রায়োরিটিটা অন্য জায়গায়। হুগলিদি এখান থেকেই মানে টিএমসি বলছে 15 বছরের তাদের রিপোর্ট কার্ড রেডি। যদি 26-এ বিজেপি আসে, বাংলার মানুষ তারা কি পাবে? সব থেকে যেটা পাবে সেটা হচ্ছে সুরক্ষা, সম্মান। আমাদের বাংলার যে কালচার, আমাদের ভাষা, এই গাড়িতে যেতে যেতে চিৎকার করে কথা বলা, গালাগাল দেওয়া, এটা আমাদের কালচার নয়। সেই ঐতিহ্য, সেই সভ্যতা, সেগুলোকে ফিরিয়ে আনা। সব রাজ্যের লোক থাকতে পারে এখানে, কিন্তু বাঙালির যে কালচার সেটা আমরা হারিয়ে ফেলছি, সভ্যতা, ভদ্রতা। তাই সম্মান আর সুরক্ষাটাকে আগে ফেরাতে হবে। মহিলাদের সম্মান, এটা কেমন কথা যে বলে 8টার পর বেরোনো যাবে না? আপনি 8টার পর বেরোবেন না আপনার কাজে, আমি 8টার পরে বেরোবো না? আজকে ডাক্তার বা লেডি নার্স বা লেডি ডক্টর সে রাত্রে ডিউটি করতে যাবে না? যে কল সেন্টারে কাজ করে সে যাবে না রাত্রি 8টার পরে? যে পুলিশের মহিলা পুলিশ ইন্সপেক্টর সে বলবে আমি রাত্রি 8টার পর যাবে না? হোয়াট কাইন্ড অফ ল্যাঙ্গুয়েজ? মানে আপনি মুখ্যমন্ত্রীর চেয়ারটাকে বার কলুষিত করলেন। এদিকে মোদিজি বলছে এগিয়ে চলো, ফোর্সে নাম লেখাও, ইসরো সায়েন্টিস্ট হও, ওদিকে আদিত্য, ওদিকে চন্দ্রযান, সব জায়গাতে মহিলা। আর এদিকে আমাদের মহিলা বলছেন, আমাদের মুখ্যমন্ত্রী বলছেন, যাকে আমরা বিশ্বাস করেছিলাম যে মহিলা হয়েছে আমাদের বোধহয় ভালো হবে। কিরকম ভাষাটা? আমরা এই বাংলা চাই না, এগুলোকে চেঞ্জ করতে হবে। বাড়ি দিতে হবে মানুষকে, মহিলাদেরকে বাড়ি, খাবার, স্কুল। আজকে এডুকেশন যদি থাকে তাহলে সব ঠিক আছে, এডুকেশন না থাকলে কিচ্ছু করা যাবে না, যতই ইন্ডাস্ট্রি আনো। তো আগামী প্রজন্মকে আমরা কি দিচ্ছি? 8,000-এর উপর স্কুল বন্ধ করছে, 10,000 স্কুল বন্ধ হবার মুখে, 18,000 স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। স্কুলে কোনো টিচার নেই, ব্ল্যাকবোর্ড নেই, বাথরুম নেই, হাইয়েস্ট ড্রপ আউট, স্কুল ড্রপ আউট এই পশ্চিমবঙ্গে। আমি বলছি না, ডেটা বলছে। হাইয়েস্ট প্রেগনেন্সি রেট, টিনেজ প্রেগনেন্সি হাইয়েস্ট অ্যাডোলেসেন্ট ম্যারেজ। তাহলে মুখ্যমন্ত্রী আপনি কি করলেন? সবুজ সাথী সাইকেল দিলেন, কন্যাশ্রী, যুবশ্রী দিয়ে কি লাভটা হলো? রাজনীতি পরে রাখুন, কিন্তু ইতিহাসের পাতায় যদি আজকে 20 বছর 50 বছর পরে আমাদের যে নেক্সট প্রজন্ম তারা বলবে যে মমতা ব্যানার্জি এরকম একজন চিফ মিনিস্টার ছিল যে আমাদের জন্য এটা করে গেছে। আমি তো এটা চাইবো, নাকি এরকম ভাবে লেখা থাকবে যে যে মুখ্যমন্ত্রী ছিলেন সে প্রত্যেকটা সেক্টরে শুধু চুরি করেছিলেন, চুরি করার সুযোগ করে দিয়েছিলেন, পশ্চিমবঙ্গকে 200 বছর পিছিয়ে দিয়েছিলেন। কোথাও ওনার প্রায়োরিটি বা ওনার যে অ্যাডভাইজার তারা হয়তো ভুল, বা ওনার সেই
কি বলবো, রিয়েলাইজেশনটাই নেই। তুমি কিছু প্রকল্পের কথা তুললে, সত্যি কি মনে করো রাজ্যে এই মুহূর্তে যে প্রকল্পগুলো রয়েছে তাতে বাংলার মানুষ তারা কতটা উপকৃত হচ্ছে? এবং যখন এই অভিযোগগুলো তোমাদের মুখে আসে বা অন্য রাজ্যের বিরোধী দলের মুখে আসে, তখন তৃণমূল কংগ্রেসের থেকে এই প্রসঙ্গটা ওঠে যে এই কোট আনকোট ডোল পলিটিক্স বা অন্য স্টেটে যেখানে বিজেপি ক্ষমতায় রয়েছে, শাসনে রয়েছে, তারাও তো এই প্রকল্পকে ভর করেই তো তারা ভোট চাইছে। আমরা তো একবারও বলিনি যে আমরা অনুদান বা ডোল পলিটিক্স এর বিরুদ্ধে। তাহলে আমরা বলছি কি করে যে আমরা 3,000 টাকার অন্নপূর্ণার ভান্ডার দেবো? যেটা তোমাদের ম্যানিফেস্টোতে। হ্যাঁ, আমাদের মন্ত্রীরা এসে বলে গেছেন। আমাদের কালকে মোহন মাঝি, আমাদের চিফ মিনিস্টার অফ উড়িষ্যা, এসে বলে গেছেন। দুদিন আগে অন্নপূর্ণা দেবী এসেছিলেন, উইমেন অ্যান্ড চাইল্ড মিনিস্টার, সেন্ট্রাল ইউনিয়ন মিনিস্টার, উনি বলে গেছেন। আমরা তার এগেনস্টে নই, কিন্তু আমার বিষয় হচ্ছে 1,500 টাকা, এই সবে 500 টাকা বাড়ানো হলো। 1,500 টাকায় কি হয়? কি হয় 1,500 টাকায়? একটা মাস চলে? তাহলে আমি তো এটা চেষ্টা করব যে আমার ছেলেটাকে, আমার মেয়েটাকে পকেট মানি না দিয়ে আমি ওকে পার্মানেন্ট একটা ব্যবস্থা করে দেবো, যাতে আমাকে পকেট মানিটা না দিতে হয়। আমি তাকে একটা চাকরির ব্যবস্থা করে দেবো। সেইভাবেই তো মুখ্যমন্ত্রীর উচিত ছিল যে আজকে মহিলাদের যাদের 1,500 টাকা দিচ্ছেন, আজকে প্রথমত যার যেরকম যোগ্যতা তার সেরকম অনুযায়ী আপনি চাকরি দিন, কর্মসংস্থান করে দিন। গভর্নমেন্ট চাকরির কথা বলছি না। আপনি তো বললেন, কর্মসংস্থান। আপনি তো সিঙ্গুর থেকে তাড়িয়ে দিলেন, তখন রাজনীতি করে তাড়িয়ে দিলেন। তারপর আপনি বললেন অনেক ইন্ডাস্ট্রি আসবে, কিন্তু 15টা বছরে এলো না কেন? আপনি বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট আমাদের ট্যাক্স পেয়ারের পয়সায় আপনি প্রত্যেক বছর করেছেন। প্রত্যেক বছর বিধানসভায় আমরা প্রশ্ন করে গেছি কত চাকরি হয়েছে। আপনি বলেছেন 21 লক্ষ চাকরি। কোথায় কোথায় হয়েছে? আমরা বলেছি হোয়াইট পেপার রিলিজ করুন। আমরা খুশি হবো, খুব খুশি হতাম, কিন্তু আপনি প্রমাণ দিতে পারেননি। আপনি বলেছেন 26 লক্ষ কোটি টাকার বিনিয়োগ হয়েছে, ইনভেস্টমেন্ট হয়েছে। কোথায়? তার মানে আপনি মিথ্যে কথা বলে গেছেন। 1,500 টাকা মহিলাদের দিন, কেউ মানা করেনি, কিন্তু মহিলাদের এমএসএমই-তে সশক্তিকরণ হবার, ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হবার তো সুযোগ করে দিতেন। কেউ বাড়িতে বসে, আমি যেটা বলছি, আমাদের সরকার এলে বাড়িতে বসে মুদ্রা যোজনার দ্বারা লোন দিয়ে বা স্টার্ট আপ ইন্ডিয়ার লোন দিয়ে সেলফ হেল্প গ্রুপকে যেরকম 10,000 টাকা করে লোনে দেওয়া হলো আজকে বিহারে, সেইভাবে লোন দিয়ে তুমি নিজের ব্যবসা শুরু করো। তুমি আচার বানাও, তুমি পাপড় বানাও, তুমি মাশরুম বানাও। বাড়িতে মাশরুম বানানো ভীষণ ভালো একটা ব্যবসা। তুমি সেলাই করো, ছোট মেশিন কিনে নাও। এই ধরনের তুমি ব্যবসা করে ইউ বিকাম সেলফ ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট। কেউ বারণ করেনি অনুদান দেবেন না, অনুদান দাও, কিন্তু তার সাথে একটা তো অপরচুনিটি করে দাও। সেটা বলছি। তুমি 15 বছর বাদে 1,500 টাকা দিচ্ছ, মানে পার ডে আমার যুব সমাজের যোগ্যতা হচ্ছে 50 টাকা। একটা ডেইলি লেবার যে কাজ করে সে 350-400 টাকা পায়। আর এত স্বপ্ন দেখিয়ে তুমি বলছো যুব সমাজ হাতে কেটলি নিয়ে চপ মুড়ি ঘুগনি বেচো, কাশফুলের বালিশ তৈরি করো। এটা কি কোনো সেন্সিবল মুখ্যমন্ত্রী বলতে পারে? তুমি বলো তো, বলতে পারে? সে কি তার ব্যানার্জি পরিবারের অভিষেকের ছেলে মেয়ে আর বাকিতে যারা যারা আছে ওদের বাড়ির ছেলে মেয়ে, তাদেরকে কি তিনি এই বলেন বাড়ির গুরুজন হয়ে? শেখায় যে তুই শরৎ বোস রোডে বা ভবানীপুর মোড়ে গিয়ে চপ বিক্রি কর? তোমার বেলাতে ঝাল লণ্ঠন, তোমার বেলায় এসকেলেটর, আর আমার যোগ্য ছেলে মেয়েগুলো পিএইচডি করে তারা 1,500 টাকার ভাতা নিতে দাঁড়াবে। তুমি তুমি বাংলাকে কোথায় নামিয়ে দিলে? আজকে তো বাঙালি হিসেবে আমাদের তো ছোটবেলা থেকে তোমার মা বাবাও বলেছে, আমার মা বাবাও বলেছে, সবার মা বাবা একটা দিয়ে পড়াশুনো, বাকি সবকিছু পরে হবে। ডিজাইনিংও যখন পড়ছি তার আগে অব্দি মানে সাজগোজ দরকার নেই, আগে পড়াশুনো করে পরে দেখা যাবে। বাঙালির হচ্ছে পড়াশুনো, খাওয়া দাওয়া আর বেড়াতে যাওয়া, এই তিনটেই হচ্ছে আমাদের শখ। প্রথম হচ্ছে পড়াশুনো, সেই পড়াশুনোকে কোথায় নামিয়ে দিলেন? সিলেবাস গুলো দেখো, সিলেবাসের মধ্যে আজকে ইসলামিকরণ হয়ে যাচ্ছে। সেটা কি বাংলায় পশ্চিমবঙ্গে শোভা পায়? আমি কারোর বিরুদ্ধে বলছি না, কিন্তু তুমি ভোট পাওয়ার জন্য তুমি এত গন্ডগোল করে দিচ্ছ, এত কলুষিত করে দিচ্ছ। তাই আমি মুসলমান ভাই বোনেদের বলবো, যারা শিক্ষিত মুসলমান,
চেনার পাল্লায় পড়বেন না, না আপনার ভালো হবে না আমার ভালো হবে। আমি সবার ভালো চাই, সবার চাকরি হোক, মাথা উঁচু করে বাঁচুক, শুধু ডেভেলপমেন্ট, আর কোনো বেসিসে কম্পিটিশন হবে না। রাজনীতি হবে শুধু ডেভেলপমেন্টের ওপর। আমার মোদিজি কত ডেভেলপমেন্ট করেছে আর তুমি মমতা ব্যানার্জি কত ডেভেলপমেন্ট করে, এটার ওপর একটা তর্ক হোক, এটার ওপর একটা কম্পিটিশন হোক। ধর্মে ধর্মে প্রথমে হিন্দু মুসলিম করলে, তারপরে বাঙালি এখন অবাঙালি চলছে। এক বাংলা পক্ষ আছে, ধরে পিটিয়ে দিচ্ছে। যে পানওয়ালা এসেছে বিহার থেকে, গরিব পানওয়ালা, তাকে পিটিয়ে দিচ্ছে। যে বাসের কন্ডাক্টর উড়িষ্যা থেকে এসছে তাকে পিটিয়ে দিচ্ছে। কি এ কোন বাংলা? এ কোন বাংলা? আমরা এই বাংলাকে চিনি না। আমরা এটা চাই না, আমরা চাই সবাই মাথা উঁচু করে বাঁচুক। উপনিধি, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ অন্তত যে বিচারাধীন যারা রয়েছে তালিকায় এখনো পর্যন্ত, ইসিকে তাদের নাম প্রকাশ করতে হবে এবং ট্রাইব্যুনালে সেখানে তাদের আবেদন করার একটা সুযোগ থাকছে। এই পর্যবেক্ষণের পরে কোথাও গিয়ে তৃণমূল কংগ্রেস, অন্য রাজনৈতিক দলের তাদের বক্তব্য যে কমিশনের গণ্ডিটাকে আরো বেঁধে দেওয়া হলো, একটা বড় ধাক্কা কমিশনের কাছে। তোমরাও কি তাই মনে করছো? একেবারেই নয়। এখানে নাম প্রকাশ করতে তো কোনো অসুবিধা নেই। প্রথম থেকেই তৃণমূল কংগ্রেস এরকম একটা ছবি তৈরি করছে যে ইলেকশন কমিশনকে পরিচালনা করছে বিজেপি, which is completely wrong. সেকেন্ড হচ্ছে যে দেখে দেখে সংখ্যালঘুদের নাম কাটা যাচ্ছে, একেবারেই নয়। প্রত্যেকটা এরিয়াতে গিয়ে দেখো, প্রচুর হিন্দু ভোটার কাটা গেছে, প্রচুর আদিবাসী ভোটার কাটা গেছে। আদিবাসীদের বাড়িতে বাচ্চা হয়, বার্থ সার্টিফিকেট নেই, ন্যাচারালি তাদের নাম কাটা গেছে। তার সাথে সাথে সংখ্যালঘুরা, তাদের যদি ডকুমেন্টস না থাকে 11টা ডকুমেন্টের মধ্যে, তাদের নাম কাটা গেছে। সুতরাং নাম দেখে তো অসুবিধা হবে কেন? আর কেনই বা বলা হচ্ছে যে এখন আবার করে যাদের নাম কাটা যদি যায়, তাহলে যে অ্যাপেলেট তৈরি হয়েছে সেখানে তারা আবেদন করতে পারে। তো আজকে যদি এই এই পারসেপশনটা তৃণমূলের বানানো, মানুষকে বিভ্রান্ত করা। কেউ মরে যাচ্ছে কাশিতে, হাঁটাটাকে বলছে যে এসআইআর এর জন্য মারা গেছে। ঝাড়খণ্ডে আমাদের মুসলমান কর্মী, পরিযায়ী শ্রমিক সুইসাইড করলো। বেলডাঙাতে, মুর্শিদাবাদে একদম সেই ঘন্টার পর ঘন্টা অবরোধ করে কি ঝামেলা তৈরি করলো। শেষে আমাদের সরকারে, মমতা ব্যানার্জির ভাইয়ের সরকার, হেমন্ত সোরেনের সরকার বললো না না, ও তো এসআইআর এ মারা যায়নি, ও তো সুইসাইড করেছে। প্রতিটা বিষয়, আজকে খড়দার যে ব্যক্তিটি মারা গেল, বলে সুইসাইড করেছে, হাতে লিখেছে, হাতে লিখতে পারে না, হাতই নেই, কাটা, হাতটা কাটা। এই যে মানুষকে বিভ্রান্ত করা, এটা বড্ড নোংরা রাজনীতি, বড্ড নোংরা রাজনীতি। একটা বিষয় জানতে চাই উপনিধি, মানে তোমার এই 6 বছরের রাজনীতির কেরিয়ার এবং সেখানে সাফল্য, অন্তত বিজেপির দক্ষ একজন সংগঠক হিসেবে তুমি নিজেকে প্রতিষ্ঠা করতে পেরেছো এবং তার পাশাপাশি রাজ্যে আরো বেশ কিছু দায়িত্বেও তুমি রয়েছো। আসানসোল, যেখানকার তুমি ভূমিপুত্রী এবং অনেক ইমোশন তো তোমার সেখানে জড়িয়ে রয়েছে, কিন্তু সেই আসানসোলের যখন গো ব্যাক স্লোগান শুনতে হয়েছিল, কষ্ট দিয়েছিল সেটা? প্রথম দিন যখন গো ব্যাক স্লোগান হয়েছিল তখন একটু একটু অবাক হয়ে গেছিলাম যে আমি কি বলবো, রক্ত দিয়ে আমার বিধানসভাতে আমি কাজ করি, আমি ভীষণ ইমোশনাল অ্যাজ এ পার্সন। 24 ঘন্টা আমার ফোন খোলা, আমার কোনো দ্বিতীয় নাম্বার নেই, আমার পিএ আমার ফোন ধরে না, তাই রিক্সাওয়ালা থেকে ইন্ডাস্ট্রিয়ালিস্ট সবাই আমাকে ফোনে পায়, আমার নাম্বার সবার কাছে। তারপরে সে বলছে যে আপনি কি কাজ করেছেন, মানে এটা একটুখানি আমি অবাক হয়ে গেছিলাম আর কি। কিন্তু তারপর থেকে আর অবাক হইনি, কারণ এক শুভেন্দু অধিকারীকে বাধা দেওয়া হয় আর আমার মতো কিছু বিধায়ককে বাধা দেওয়া হয়। আরে বুঝতেই পাচ্ছেন যে কেন বাধাটা দেওয়া হয়। আগে পাড়ায় পাড়ায় দিদিভাই, 2021-এ যখন বিধায়ক হলাম তারপর থেকে আমার পাড়ায় পাড়ায় দিদিভাই এই কার্যক্রম শুরু হয়েছে। তখন আমরা বুথে যেতাম, বুথের একটা জায়গাতে গিয়ে বসতাম, বুথে হয়তো 4টে পাড়া আছে, বাউরি পাড়া, নিচু পাড়া, ব্রাহ্মণ পাড়া, উপর পাড়া। আমরা মাঝখানে একটা জায়গাতে গিয়ে বসতাম, মানুষের সাথে কথা বলতাম। খুব একটা কিছু তো করার সুযোগ নেই, আমি তো সরকার নেই। এখন আমরা কি করছি, এখন আমরা বাড়ি বাড়ি যাই, দেখুন আজকে সরকার আপনাকে এটা দিতে পারেনি, আমরা কিন্তু এইটা দেবো, কাগজ দিচ্ছি, প্যাম্পলেট দিচ্ছি। এটাই হয়ে গেছে মুশকিল।
অগ্নিমিত্রা পালকে যেভাবেই হোক আটকাতে হবে, বাড়ি বাড়ি যাতে না যায়। সেটা কি আর আটকানো যাবে? অগ্নিমিত্রা পালের ইজ নাথিং টু লুজ। আর কিছু পেতেও আমি আসিনি, সুতরাং আমি তো যাবই। এখন আর ভয় ডরে কিছু নেই। সমস্ত আসানসোল দক্ষিণের মানুষ আমার কাছে কিন্তু আলাদা একটা ইমোশন। আমি বাড়ির মেয়ে। আমার বাবার বয়স ৮০ বছর, ৫০ বছর ধরে, ৫৫ বছর ধরে উনি ওখানে ডাক্তারি করছেন। ছোট থেকে যাদেরকে দেখেছেন তারা এখন বড় হয়ে গেছে, এখন তাদের ছেলে মেয়েদের বাবা দেখেন। বাবা চাইল্ড স্পেশালিস্ট। সুতরাং আমাকে যদি বাধা দেওয়া হয়, আসানসোল দক্ষিণের মানুষই প্রতিবাদ করবে ইভিএম এর বক্সে গিয়ে, কারণ বাড়ির মেয়ে তো আমি। আর তারা জানে যে একটা প্রশাসনিক বৈঠকে আমাদের ডাকা হয় না, একটা কোনো কাজে আমাদের ডাকা হয় না, কোনো সাজেশন নেওয়া হয় না। এবং আমাদের এমএলএ ল্যাবে যে টাকা, সেটাও যাতে খুব একটা খরচা করতে না পারি সেটাও পুরোপুরি চেষ্টা করা হয়। কি অবস্থার মধ্যে পশ্চিমবঙ্গে বিরোধীরা কাজ করছে বাংলার মানুষ জানে, আসানসোল দক্ষিণের মানুষও জানে। বঙ্গ বিজেপির 4 মহারথী, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য। কার কোন দক্ষতা তোমাকে অ্যাট্রাক্ট করে, এবং যদি র্যাঙ্কিং করতে বলা হয় কিভাবে করতে চাইবে? র্যাঙ্কিং করাটা বোধহয় ঠিক হবে না, কারণ 4 জনের 4 রকমের দক্ষতা। শুভেন্দুদা সাংঘাতিক রকমের একটা পলিটিক্যাল ব্রেন আর এলিফেন্ট সাইজ মেমোরি। ওকে, মানে আমি তো কালকে কি হবে আজকে আমি বলতে পারবো না। ওনার মানে 40 বছর আগে ওখানে ওইটা হয়েছিল, ওইটা বলেছিল, ও সেটা বিধানসভায় আমাদের যখন কথা হতো এই 5 বছর, ওনার কাছ থেকে শুনতাম যে এটা হচ্ছিল, এটা ওই সময় হয়েছিল, ওই বছর এই আমি এত ভোটে জিতেছিলাম। মানে নাম্বারস এন্ড ডেটা এইখানে ওনার, এবং রাজনৈতিক এক্সপিরিয়েন্স, এই যে এক্সপিরিয়েন্সের যে একটা দাম, সেটা সাংঘাতিক ওনার আছে। এতগুলো মন্ত্রিত্ব ছিল, খুব ভালো করে বিষয়টি জানেন, সাবজেক্টটা খুব ভালো করে জানেন। সুকান্ত দা ভীষণ ভদ্রলোক, সফট স্পোকেন, এখন অনেকটা কাইন্ড অফ ফিওরি হয়ে উঠেছেন। অত্যন্ত ভালো মানুষ। এবং আমাদের পশ্চিমবঙ্গের যে আছে না বিষয়টা, যে ভদ্রলোকের যে ব্যাপারটা, সেটা কিন্তু উনি একটা বিরাট অ্যাট্রাকশন পয়েন্ট। আচ্ছা, শ্রমিকটা সংগঠনের দিক থেকে দক্ষ। ৪২ বছর আজকে এই পার্টি এবং সংঘে। ভাষা, মা সরস্বতী ওনার জিবে। আমি তো ওনার ভাষণগুলো 10 বার করে শুনি যদি কিছুটা আমি নিতে পারি। এত ইনফর্মড, এত সুন্দর বলে। এবং ওই বললাম যে বিজেপির একনিষ্ঠ কর্মী, কোথা থেকে কোথায় আজকে উনি উঠেছেন। এবং দিস ইজ বিজেপি। আমি আমার কর্মীদেরও বলি যে যে পদেই আছিস, কি পদে না আছিস, তুই কাজ করে যা। দিল্লিতে যে বসে আছে না, তোকে তুলবেই। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন টিএমসি এন্ড বিজেপি। তোমার মনে হবে আমাকে আর কি দেখছে, আমি তো বুথ প্রেসিডেন্ট, আমি তো বুথের কমিটিতে আছি। তুমি যদি কাজ করো, এক অদৃশ্য শক্তি তোমাকে কিন্তু তুলে নিয়ে, একদম, এটা আমি আমার এক্সপিরিয়েন্স দিয়ে বলছি। তো শ্রমিকদা সেই রকম। আর দিলীপদা হচ্ছেন যাকে বলে একদম মানে মার কে লেঙ্গে পাকিস্তান, কাট কে লেঙ্গে পাকিস্তান, ওই বিষয় একদম। না, আজকে তো দিলীপদার হাত ধরেই জয়েন করেছি। দিলীপদা, মুকুলদা এবং কৈলাস বিজয়বর্গিয়াজি সেই সময় ছিলেন, বাবুল সুপ্রিয় সেই সময় ছিলেন, শিব প্রকাশজি। তারপরে দিলীপদা ধরো 1 বছরের মধ্যে, আমি কিছুই জানি না, ডিজাইনিং থেকে এসেছি। 2019-এ জয়েন করলাম, 2020-তে দিলীপদা 21শে জুলাই আমাকে মহিলা মোর্চার সভানেত্রী বানালেন। মানে এই 4 জন নেতৃত্ব আমাকে হাতে করে শিখিয়েছেন। তার মধ্যে অফকোর্স অমিতাভ নাম বলতে হবে, কারণ সাংগঠনিক যে কাজ আজকে জিএস হিসেবে বা সভানেত্রী, মহিলা মোর্চার সভানেত্রী হিসেবে যে শিখেছি, সম্পূর্ণভাবে আমার ওজিএস অমিতাভ দা এবং সতীশজি, তার আগে সুব্রত দা ছিলেন, হাতে করে শিখিয়েছেন। এরা বকাবকিও করেছেন, রাগ হয়েছে, কিন্তু শিখেছি কিন্তু অনেক। পুরোটাই 6 বছর শেখার যে অপরচুনিটি, এটা তো ভগবান দিয়েছেন। নয়তো তো তুমি সেই দায়িত্বটা না পেলে তো তুমি শিখতেও পারবে না।
প্রচুর শিখেছি, শেখা অনেক বাকি, শেখার তো কোনো শেষ নেই। দিল্লিতে বিরাট একটা সম্মেলন হচ্ছে, সারা ভারতবর্ষ থেকে বিজেপির কর্মীরা এসেছে এবং সিলেক্টেড কর্মীরা, মানে প্রেসিডেন্ট, তখন সুকান্ত দা প্রেসিডেন্ট, এলওপি গেছেন, ওজিএস গেছেন, এবং আমাদের যারা উপর লেভেলে যারা রয়েছে সবাই গেছেন প্রত্যেকটা স্টেট থেকে। হঠাৎ করে প্রথম দিন গেছি, একটু লেটেই পৌঁছেছিলাম, অতটা বসার জায়গাও পাইনি। তারপরে সেকেন্ড দিন যখন সকালবেলায় ব্রেকফাস্ট করছি বঙ্গভবনে, হঠাৎ করে বানসালজির অফিস থেকে, সুনীল বানসালজির অফিস থেকে ফোন, ভাই সাহেব আপকো বুলা রে, আবি বুলা রে। তখন বাজছে 8:30 9টা। আমি তাড়াতাড়ি অটো করে গেলাম, জায়গাটার নামটা ভুলে যাচ্ছি, বিশাল যেটা এই মণ্ডপম বলে কি হয়, ভারত মণ্ডপম। সেকেন্ড ডে বানসালজি বলে তোমাকে একটা বক্তব্য রাখতে হবে, মাননীয় গৃহমন্ত্রী যে বক্তব্য রাখবে তোমাকে সেই বক্তব্যের উপরে একটা 5 মিনিটের বক্তব্য রাখতে হবে, 5 থেকে 7 মিনিট। আমি বক্তব্য রাখলাম, অর্জুন মুন্ডাজি বক্তব্য রাখলেন, উড়িষ্যার একজন সাংসদ অপরাজিতা সারঙ্গী উনি বক্তব্য রাখলেন, খট্টরজি বক্তব্য রাখলেন। আমি তো সবার থেকে জুনিয়র, আমি তাহলে মানে কি বলবো, সামান্য যে জিএস মানে একটা রাজ্যের। এই অপরচুনিটি কে দেয়? স্টেজের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী, নাড্ডাজি, রাজনাথ সিংজি, অমিত শাহজি, যাবতীয় মন্ত্রীরা, নিচে যাবতীয় মন্ত্রীরা এবং সারা ভারতবর্ষের কার্যকর্তা। পশ্চিমবঙ্গের মহিলাদের কি অবস্থা সেটা নিয়ে আমি 5 মিনিট বলেছিলাম। কবিগুরুর একটা লাইন দিয়ে শুরু করেছিলাম, কবিগুরুর একটা লাইন দিয়ে শেষ করেছিলাম। এই অপরচুনিটি ভগবান দত্ত না মাননীয় প্রধানমন্ত্রী দিলেন, না সুনীল বানসালজি দিলেন, না অমিত শাহজি দিলেন, জানি না, তবে অপরচুনিটি পেয়েছিলাম। তো এটা আর কি, মানে এই পার্টিতে সবই সম্ভব। এবার বলো, তুমি শুরুর দিকে বলছিলে যে তুমি একটা সময় যখন তোমার আগের প্রফেশনে ছিলে সেই সময় তুমি রাজ্য সরকারের সাথেও কাজ করেছো, মমতা বন্দ্যোপাধ্যায়কে কাছ থেকে তুমি দেখেছো। না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি কাছ থেকে দেখিনি। যদি বলা হয় যে ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়, প্রশাসনিক মমতা বন্দ্যোপাধ্যায়, আমি ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনোদিন চিনি, কারণ মমতা ব্যানার্জি টলিউডের নায়ক নায়িকার বা সিনেমার জগতের প্রতি একটা ভীষণ দুর্বলতা আছে আমার মনে হয়। উনি সবসময় ভীষণ ওই রেড রোডের কার্নিভালে দেখি সবসময় সারাউন্ডেড থাকেন নায়ক নায়িকাকে দিয়ে। কিন্তু আমি টলিউডের সাথে এত ওতপ্রোত ভাবে জড়িত ছিলাম ডিজাইনার হিসেবে, বা টলিউড ইন্ডাস্ট্রির সাথে, ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে বা মুম্বাই ইন্ডাস্ট্রির সাথে জড়িত ছিলাম, কিন্তু আমার সাথে কোনোদিনই মমতা ব্যানার্জির সেই মতো যোগাযোগ হয়নি। 1-2বার হয়তো দেখা হয়েছে, আচ্ছা, কিন্তু কোনো সময় আমাকে ইভেন লন্ডনের যে ফিল্ম ফেস্টিভ্যাল, সেই ফিল্ম ফেস্টিভ্যালেও আমি কোনোদিন ডাক পাইনি। আচ্ছা, আমি প্রথম ডাক পেয়েছি, কার্ড পেয়েছি যাওয়ার জন্য যখন আমি বিধায়ক হলাম। বিধায়কদের একটা করে কার্ড দিয়ে যায় বিধানসভায়, সেটাই ডাক পেয়েছিলাম। সুতরাং ব্যক্তি মমতা ব্যানার্জিকে দেখার বা ওনাকে কাছ থেকে জানার আমার সেই সুযোগটা হয়নি। প্রশাসনিক মমতা ব্যানার্জি, যিনি চিফ মিনিস্টার আছেন, আমি তার দপ্তর যারা এই ধরনের কাজের সাথে যুক্ত, এই যে সুন্দরবনের যে কাজটা, সেখানে সেক্রেটারির সাথে, অ্যাডিশনাল সেক্রেটারি বা সেই দপ্তরের সেক্রেটারির সাথে যোগাযোগ করে আমি এই কাজটা টাটার সাথে করেছিলাম। এই যে মেশিন কেনা, এই যে পুরো প্রজেক্টটা, এটা টাটা সিএসআর থেকে করানো হয়েছিল উইথ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা। সুতরাং ওনাকে ব্যক্তিগতভাবে জানার সেই সুযোগটা আমার হয়নি কখনো। বঙ্গ রাজনীতির ব্যস্ততম নেত্রী এখন, তোমার অবসরে কি করতে ভালো লাগে এবং পছন্দের খাবার কি? না, প্রথমত তো বলবো আমি ব্যস্ততম নেত্রী নই, আমার মতো নেত্রী অনেকেই রয়েছে, এবং এখন ইলেকশনের 1-1.5 মাস হয়তো বাকি, বুঝতে পারছি না কতদিন লাগবে আর ইলেকশন হতে, কিন্তু সবাই এখন প্রচন্ড ব্যস্ত। আর ফ্রি টাইম বলে কিছু নেই এখন। যেটুকু ফ্রি টাইম থাকে সেটা, যখন বেশিরভাগ সময়টাই এখন আসানসোলে রয়েছি, আমার পরিবার কলকাতাতে, 2 ছেলে আমার, বড় ছেলে তো বড় হয়ে গেছে, ছোট ছেলেটা ছোট আছে, ওর সাথেই সময় কাটানো।
হয়তো কোনো সময় ওর সাথে একটা সিনেমা দেখা, কিন্তু আলাদা করে ফ্রি টাইম বলতে কিছু নেই। মানে গাড়িতেও যখন যাই তখনও কাজ। কন্টিনিউয়াসলি ফোন আসে এবং আমারও ফোন করার দরকার হয়, কারণ ফোনটা হয়ে গেছে এখন অফিস, ইটস এ 24 hours অফিস। সুতরাং জনপ্রতিনিধি কাজটাই হয়তো এইটাই আর কি, মানে মানুষের সাথে যোগাযোগ রাখা, কারোর কোনো অসুবিধে, এখন সামনে ইলেকশন, এই ব্যাপারটা ওই ব্যাপারটা, ওই ব্যবস্থা সেই ব্যবস্থা, গান শোনারও সময় হয় না। আর এখন আমি খুব ডিফোকাসড হতে চাইও না, আমি একদম মানে ইলেকশন হোক তারপর আবার অন্যভাবে ভাবা চিন্তা যাবে। করা যাবে। পছন্দের খাবার কি? এবং যেহেতু সামনে নির্বাচন, কাজটা তো আরো বেশ খানিকটা বাড়বে, গরম বাড়ছে, ডায়েটে কি থাকবে? আমার কার্যকর্তারা বলছে দিদি তুমি পান্তা ভাত খাও। আচ্ছা। হ্যাঁ, পান্তা ভাত আগের দিন আমাদের গ্রামগঞ্জে তো, আমার ওদিকটা অনেকটাই গ্রাম, তো ওরা বলছে দিদি আমরা সকালবেলা রাত্রে ভিজিয়ে রাখি, আর সকালবেলাতে একটু ছাতু মাখা, আর ওই যে পেঁয়াজ গুলো হয় ছোট পেঁয়াজ যেগুলো, সেইটা, আর তার সাথে হয়তো একটুখানি তুমি পোস্ত বড়া নিয়ে নিলে, তুমি পান্তা ভাত খাও, তোমার সারাদিনে মানে লু লাগবে না, কারণ আসানসোল মানে প্রায় 50 ডিগ্রি টেম্পারেচার হয়ে যায়, এবারে গরম আরো বেশি আরো বাড়বে। আমি মেদিনীপুরেও যখন ছিলাম, যখন আমি লোকসভা লড়লাম মেদিনীপুরে, ওই যে গাড়ির ওপর দাঁড়িয়ে যে হাত নাড়া 1.5 মাস ধরে 50-51 ডিগ্রি টেম্পারেচার, ফোনটা আমি দেখিনি কখন আগে, তখনই প্রথম দেখলাম যে ফোনটা এত গরম হয়ে গেছে, এখানে নোটিফিকেশন আসে যে ফোনটা গরমে এখন চলতে পারবে না, মানে তোমাকে ঠান্ডায় রাখতে হবে। ওটা তখন ফার্স্ট দেখলাম এরকম যে হয় আইফোনে। এই ব্লাউজ গুলো না মানে এরকম একটা দাগ হয়ে গেছিল, এটা পুরো টান। শ্যামলা ট্যান, আর এখানটা আমার অরিজিনাল কালারটা। তো হালকা খাবারের মধ্যে থাকতে হবে, ভীষণ ডিসিপ্লিন থাকতে হবে সবাইকে। সকালে ওঠা, সকালের কাজটা মানে প্রচারটা সকালের দিক করে রাখতে হবে, দুপুরে রাখা যাবে না। আমিও অসুস্থ হবো, আমার কার্যকর্তারা অসুস্থ হয়ে যাবে। 5টার পরে আবার শুরু করতে হবে, রাত্রি 8টা-9টা কতক্ষণ দেবে ইলেকশন কমিশন টাইম, ততক্ষণ অব্দি। কিন্তু দুপুরটা করা যাবে না আমাদের মতো এরিয়াতে, এত গরম পড়ে। আর সেখানে তো ভাজাভুজি খাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আমার ডায়াবেটিস আছে, ইনসুলিন নিতে হয়, একদম অ্যাভয়েড করতে হয়। 2021-এ যখন প্রথম লড়ছি, ঘরের মেয়ে আমাদের ভূমিকন্যা, যেখানেই যাবে সেখানে একটু মিষ্টি খাও, একটু গাড়িতে একটু মিষ্টি খাও, বা কি খানা খাও, যেটা ছানার সাথে একটু চিনি দিয়ে, তুমি না করতে পারবে না, কারণ মানুষের ভালোবাসা। তো এখন একটু হয়তো মিষ্টিটা কম করতে হবে আর কি, কারণ ডিসিপ্লিনটা কিন্তু রাখতেই হবে, খাওয়ার, ঘুমানোর টাইম, সবকিছু, নয়তো টানা যাবে না। ওই 1-1.5 মাস সাংঘাতিক পরিশ্রম, সাংঘাতিক, ভাবা যায় না আর কি। এই যে একটা লক্ষ্যমাত্রা নিয়ে দল এগোচ্ছে, 2/3 মেজরিটির কথা তোমরা বলছো, নবান্ন দেখতে পাচ্ছ 2026-এ? নবান্ন হবে না অন্য কোথাও হবে সেটা তো জানি না, সেটা তো শীর্ষ নেতৃত্ব ডিসাইড করবে, কিন্তু সরকার মনে হচ্ছে এবার হবেই। কারণ মানুষের যে ইচ্ছেটা দেখতে পাচ্ছি, আমি কালকেই রাত্রে বাড়ি ঢুকেছি, রাত্রি 11টা-11:30টার সময় মেদিনীপুরে ছিলাম 2 দিন পরিবর্তন যাত্রায়, এবং পরিবর্তন যাত্রার যে রথ, যে গাড়িটা, আমি প্রায় 24 ঘন্টাই ওটার মধ্যে ছিলাম। 24 ঘন্টা বলবো না, মানে সকাল ধরো 10:30টা থেকে রাত্রিবেলা 9টা অব্দি আমি গাড়ির সামনে ছিলাম, এবং আমি যখন হাত নাড়ি, আমি মানুষটার চোখের দিকে তাকাই যে ও কি বলছে, আমি হাত নেড়ে তাদের বডি ল্যাঙ্গুয়েজ আমি ওটা এই করি। তো একটা স্কুটারে করে লোক যাচ্ছে, সে হাত নাড়ছে, একটা মোটর সাইকেলের লোক যাচ্ছে, সে হাত নাড়ছে, আরে ট্রাকে করে, ট্রাক ড্রাইভার, সে তো ওখানকার নয়, সে হয়তো অন্য জায়গা থেকে এসেছে, সে কিন্তু ওই ট্রাকের দরজাটা খুলে আমাকে এরকম করে হাত নাড়ছে। বাসে করে যে যাচ্ছে, পাবলিক বাসে ড্রাইভার আমাকে হাত নাড়ছে, বাসের প্যাসেঞ্জাররা হাত নাড়ছে, কন্ডাক্টর হাত নাড়ছে, যে আমাদের মাঠে কাজ করছে সে দাঁড়িয়ে মুখটা মাদা, গরমের মধ্যে যে গামছা দিয়ে মুখ বাঁধা, কিন্তু সে হাত নাড়ছে। এটা থেকে বিশ্বাসটা আসে যে সরকার এবার হচ্ছে। একটা কথা বলো তাহলে, আমি একটু 2021-এর প্রসঙ্গে একদম ছোট্ট করে জানতে চাইবো, সেখানে কি কোথাও গিয়ে তৃণমূল থেকে আসা নেতৃত্বদের বিজেপির টিকিট দেওয়া, এটা কি একটা ভুল হয়েছে? অবশ্যই, অবশ্যই ভুল হচ্ছে। আমার মনে হয় আমার নেতৃত্বরা আরো বেটার বলতে পারবে,
কিন্তু যে মানুষটা দুর্নীতি করেছে, যে মানুষটার বিভিন্ন রকমের অ্যালিগেশন আছে, দুর্নীতি নাও থাকতে পারে, অন্য কিছু অ্যালিগেশন আছে, তাকে নিয়ে তুমি যদি আমার দলে নিয়ে চলে আসো, তাকে যদি টিকিট দাও, দলে আসতেই পারে, কেস কেসের মতো চলবে। আমারও তো আর্মস কেস আছে, কেস কেসের মতো চলবে, কিন্তু তাকে দলে নিয়ে টিকিট দেওয়া, এটা বোধহয় কোথাও একটা আমাদের ভুল হয়েছিল। তাছাড়াও কিছু হয়তো ভুল হয়েছিল, তাছাড়াও অনেক কিছু ভুল ছিল সাংগঠনিক ভাবে, সেটা হয়তো কোনোভাবে হয়েছিল। সব শেষে অগ্নিদি যেটা জানতে চাইবো, বিজেপি যদি ক্ষমতায় আসে বাংলার জন্য কি করবে তুমি বললে, যদি ক্ষমতায় বিজেপি আসে এবং পার্টি যদি তোমাকে মন্ত্রিত্ব দেয়, শপথ নেওয়ার পর বাংলার মানুষের জন্য প্রথম কি কাজটা করতে চাইবে? প্রথমত সরকার আসুক, ভগবানের কাছে এই প্রার্থনা করি। কারণ সেবারে বোধহয় 7 জন মারা হয়েছিল, খুন করেছিল মমতা ব্যানার্জি সরকার, মমতা ব্যানার্জির দল। এবারে সরকার যদি গড ফরবিড না আসে, তাহলে আমার কার্যকর্তাদের অনেক মুশকিল হয়ে যায়। আমার তো সিকিউরিটি আছে, কিন্তু আমার কার্যকর্তাদের জন্য সরকার আসা, বাংলার মানুষের জন্য সরকার আসা, পশ্চিমবঙ্গ শেষ হয়ে যাচ্ছে, আমরা শেষ হতে দেব না। এবং মন্ত্রিত্ব যদি সরকার হয়, যদি মাননীয় প্রধানমন্ত্রীর আশীর্বাদে মন্ত্রিত্ব পাই, ডেডিকেটেডলি নিজের কাজটা করার চেষ্টা করব। আমি কি কাজটা করব সেটা তো জানি না, কারণ কি মন্ত্রিত্ব ভাববো তার উপর, আর আদৌ মন্ত্রিত্ব পাবো কিনা সেটাও জানি না, আদৌ জিতবো কিনা। অবশ্যই জেতার ইচ্ছে, যেখান থেকেই পার্টি আমায় টিকিট দিই। আর যদি পার্টি টিকিট না দেয়, তাহলে অবশ্যই আমি লড়াবো সংগঠনের একজন কি বলবো, মানে কার্যকর্তা হিসেবে ডেডিকেটেডলি আমি করব। পার্টি আমাকে যে কাজই দিক, আমি মোদিজির জন্য এসেছি, সুতরাং আমার কাছে টিকিট পাওয়াও ইজ ওকে, টিকিট না পাওয়াও ইজ ওকে। আমি তো লোকসভার টিকিট চাইনি, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দিয়েছেন। আমি তো বাই ইলেকশনে একবারও দাঁড়াবার কথা বলিনি, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দিয়েছেন। না বলতেই উনি আমাকে এত কিছু দিয়ে দেন, তাহলে বলবো কেন? সুতরাং ডেডিকেটেডলি আমি আমার দলের পাশে আছি। কিন্তু যেটাই হবে, যে সরকারই হবে, বিজেপির যে সরকার, যে মুখ্যমন্ত্রী হোক, যে মন্ত্রীরা হোক, আমি জানি যে 21টা রাজ্যে আমাদের বিজেপি সরকার চলছে। মোদিজির কাজ দেখে মানুষ ভোট দিয়েছে, মোদিজির পোস্টার দেখে ভোট দেয়নি। মোদিজি সেই ক্রেডিবিলিটি এনেছে, সেই বিশ্বাস, যে 140 কোটি ভারতবাসী জানে যে এই মানুষটা আছে তো আমি সুরক্ষিত, এই মানুষটা আছে তাই আমার ইরান হবে না, আমার ইউক্রেন হবে না, আমার বাংলাদেশ হবে না, কারণ এই মানুষটা আমার অভিভাবক, ছাতার মতো, বট গাছের মতো দাঁড়িয়ে আছে। সুতরাং আমার আলাদা করে চাওয়ার কিচ্ছু নেই। অগ্নিদি, আজকের আড্ডা শেষ করব, একটা রিকোয়েস্ট, কবিগুরুর একটু কবিতা দিয়ে শেষ হোক। ওই কবিতাটাই বলি তাহলে, যেটা বলেছিলাম ভারত মণ্ডপমে, যেটা দিয়ে শুরু করেছিলাম। আমার বক্তব্যে শুরু করেছিলাম ইংলিশ দিয়ে, মাঝখানে ওই কবিতাটারই কিছু লাইন্স হিন্দিতে বলেছিলাম এবং শেষটা করেছিলাম বাংলায়। সো আমি ইংলিশটাই বলছি। এবং প্রথম যখন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা হয়েছিল, প্রথম দেখা 2019-এ, আমি বীরভূমে গেছিলাম, তখন লোকসভা ইলেকশন শুরু হয়ে গেছে এবং বীরভূমে উনি এসেছিলেন। ওনাকে আমি একটি মোদি কোট দিয়েছিলাম এবং সেই মোদি কোটের ওপরেও আমি কটা লাইন লিখে দিয়েছিলাম, হ্যাঁ, এমব্রয়ডারি করে লেখা ছিল। তো ওইটাই বলছি, where the mind is without fear, where the mind is without fear and the head is held high, where knowledge is free, where the world has not been broken up into fragments by narrow domestic walls, where words come out from the depth of truth, where tireless striving stretches its arms towards perfection, where the clear stream of reason has not lost its way into the dreary desert sand of dead habit, where the mind is led forward by thee into ever-widening thought and action, into that heaven of freedom, my Father, let my country awake. এটাই স্বপ্ন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের। এই কবিতার প্রত্যেকটা লাইন যেন আগামী 2026-এর বাংলায় সত্যি হয়। থ্যাংক ইউ দিদি, খুব ভালো লাগলো তোমার সঙ্গে আড্ডা দিয়ে, এবং সুস্থ থাকো, সামনে গরম আসছে,
একেবারে ফিট থাকো, কারণ লড়াইটা সামনে তোমাদের অনেকটা। থ্যাংক ইউ। আর মানে তুমি আমার থেকে ছোট, অবশ্যই শুভেচ্ছা দেবে যেন আমরা একটা সুন্দর সমাজ যেন করতে পারি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। সরকার তো আসবেই, সরকার আমি বলি ইটস আ বাই প্রোডাক্ট, কিন্তু বাংলা যার জন্য পরিচিত সেই সংস্কৃতি, সেই সভ্যতা, সেই ঐতিহ্য যেন আমরা আবার ফিরিয়ে আনতে পারি। আমাদের জন্য প্রার্থনাতে আমাদের সবাইকে এবং মাননীয় প্রধানমন্ত্রীর কথা অবশ্যই রেখো তোমার প্রার্থনাতে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।